যে 11 দলীয় জোট যেটি নির্বাচনী ঐক্য বলা হচ্ছে, সেই জোট এখনো আসন সমঝোতায় তারা পৌঁছাতে পারেনি। বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? জামাত ইসলামী আন্দোলন, হ্যাঁ বুঝছি। এখন হয় কি, এটা ওনাদের ভাগাভাগিতে কোথায় কার পরিমাণ বেশি কার কম, এই ভাগাভাগিটা আসলে ওনারা ভালো বলতে পারবেন। এবং এটা নিয়ে অনেক লেখালেখি হচ্ছে আজকে 2-3 দিন থেকেই দেখছি যে ভাগাভাগিতে আর কি বিভিন্ন রকমভাবে এটারে ট্রল করা হচ্ছে। তারপরে বিভিন্ন সুন্দরভাবে উপস্থাপন করছে, কার্টুনের মতো করে দেখানো হচ্ছে যে তারা এক হতে পারছে না। তবে আমার মনে হয় যে একটা সুন্দর রাজনীতি, সুন্দর নির্বাচনের জন্য আমাদের তাদের এই সমঝোতা ভাঙলে নির্বাচনে কোনো প্রভাব পড়বে কিনা? না, জনগণ তার ভোট দিবে, তাদের ভোট তো তাদের, আমাদের সাধারণ পাবলিক, এ দেশের মানুষের জন্য। যদি সমঝোতা যদি ভেঙে যায় তাদের, সেক্ষেত্রে নির্বাচনে কোনো প্রভাব পড়বে কিনা? নির্বাচনের প্রভাব, তাদের ভোটগুলোর হয়তো একটা প্রভাব তাদের ভিতরে ভাগাভাগি হবে হয়তো, কিন্তু সামগ্রিকভাবে আমার মনে হয় না যে দেশের নির্বাচনে খুব একটা বেশি প্রভাব পড়বে বলে আমি মনে করি না। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। ডক্টর আব্দুল লতিফ মাসুম, পোস্টাল ব্যালট প্রবাসীদের ভোট এবার প্রথম, এটি একটি যেমন আশার খবর, সুন্দর ভালো খবর আমাদের জন্য। শুরুতে এটি নিয়ে প্রচুর বিতর্ক শুরু হয়ে গেছে অলরেডি, অনেকগুলো অভিযোগ। আজকে নির্বাচন কমিশনে বিএনপিও অভিযোগ করেছে যে সেটা হচ্ছে এই দেখা যাচ্ছে যে একটি বাসায় 200-300 ব্যালট পেপার পাওয়ার অভিযোগ আছে। এর দায় কি প্রশাসন না ইসির? এবং বিএনপি অভিযোগ করছে এটা ইসির প্রাতিষ্ঠানিক ব্যর্থতা কিনা, সেই প্রশ্নও তুলেছে। এবং ভোটের আগেই যদি ভোট দেওয়া শুরু হয়ে যায়, এটা কি নির্বাচনের বৈধতাকে প্রশ্নবিদ্ধ করবে কিনা? আচ্ছা, আপনার এই প্রশ্নের আগে আমি স্বপ্রণোদিত হয়ে জামাত এবং ইসলামী আন্দোলনের বিষয়টি আপনাকে বলতে চাই। সেটা হচ্ছে এই যে এটার দুটো দিক আছে, একটা হলো আদর্শিক দিক, একটা হলো ক্ষমতার দিক। ক্ষমতায় যাওয়ার জন্য জোট করেছে, আদর্শিক না। আমি তো সেটাই বলতে চাচ্ছি, আমাকে বলতে দেবেন তো। একটা বিষয় হলো এই যে জোট এবং মানে ইলেকশন মেকানিজম ইত্যাদি হয়, এর প্রধান কেন্দ্রবিন্দু হচ্ছে ক্ষমতা, একেবারে পাওয়ার সেন্ট্রিক যেটাকে আমরা বলি রাষ্ট্রবিজ্ঞানে। তো এর ব্যতিক্রমও আছে। ব্যতিক্রম হলো একটা আদর্শিক দৃষ্টিভঙ্গি থাকে, আদর্শিক, যেমন ধরেন কমিউনিস্ট পার্টি বা জামাত ইসলামী। এখন যদি আপনি জামাত ইসলামীকে বলেন যে মানে তুমি মানে আওয়ামী লীগের সাথে মিলমিশ করে থাকো, তারা থাকেনি, তারা ফাঁসি কাজটা জ্বলেছে, আওয়ামী লীগকে তারা অনুমোদন করেনি, এটা তাদের ব্যর্থতা বলেন, আপনার সফলতা বলেন, এটা একটা তাদের একগুঁয়েমি বলেন, বা আদর্শিকভাবে শক্ত অবস্থান বলেন, এটা তাদের আছে। আবার কমিউনিস্ট পার্টি আপনি দেখেন যে মানে আপনার দ্য কালাপস অফ সোভিয়েত ইউনিয়ন, কমিউনিস্ট পার্টি কিন্তু এখনও মানে জনপ্রিয়, অন্তত মার্ক্সীয় ভাবধারা কিন্তু মানে বেশ জনপ্রিয়। তো আদর্শের দিক থেকে একটা বিষয় আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করব, আর একটা হলো ক্ষমতার দিক থেকে। এখানে এই মানে ক্ষমতা এবং আদর্শের একটি সমীকরণ, একটি হিসাব নিকাশ করার চেষ্টা করা হয়েছে। তো সেটি জামাত ইসলামীর উদ্যোগী হয়েছে। এখন শেষ মুহূর্তে দেখা যাচ্ছে যে একটি দল ইজ মোর পলিটিক্যাল, আর একটা মোর রিলিজিয়াস। তো এই যে মানে সংঘাত, আদর্শিক সংঘাত বলেন বা কৌশলগত সংঘাত বলেন, এটা সব দলের মধ্যে সবসময়ই থেকেছে। বিএনপি কি অ্যাকোমোডেট করতে পেরেছে এনসিপিকে? মানে সম্ভব নয়। বিএনপির তো একটা নিরঙ্কুশ অবস্থান রয়েছে, এই নিরঙ্কুশ অবস্থান থেকে তো তিনি মানে পিসমিল সমাধানে যেতে পারে না। একটা সামগ্রিক, একটা কম্প্রিহেন্সিভ মানে পলিসি বিএনপিকে অনুসরণ করতে হয়েছে। সেই সব দৃষ্টিভঙ্গি থেকে দেখলে মনে হয় যে এই তাদের যে দলীয় বিভাজনটি হয়তো নির্বাচনে তেমন কোনো ফলাফল করবে না। ম্যাডাম যেরকম বললেন, আমারও সেরকম ধারণা। আর আপনার দ্বিতীয় প্রশ্নে আসি, ব্যালট পেপার একটা নতুন ব্যবস্থা, যে বিদেশে ব্যালট প্রেরণ করা হবে এবং সেখান থেকে উত্তর আসবে। তো যে মানে কতগুলো ব্যালট একত্রে পাওয়া গেছে সেরকম একটা অভিযোগ আছে। এবং আপনারা আজকের পত্রিকায় আপনারা দেখেছেন যে নির্বাচন কমিশন বলেছেন যে বিষয়টি সত্য নয়, যেভাবে ব্যাখ্যা করা হয়েছে পলিটিক্যালি পলিটিসাইজড হওয়া বা একটা জায়গায় এতগুলো ব্যালট পেপার কী করে পাওয়া গেল, সেটির মধ্যে কোনো রাজনৈতিক দ্রব্যসন্ধি বা ষড়যন্ত্র বা অনিয়ম তারা লক্ষ্য করেননি বলেই মানে ইলেকশন কমিশন নিশ্চিত করেছেন। সুবিধা হয় কি জানেন, যে আমাদের দেশের লোকজন মানে বাস্তবের চেয়ে
মানে গুজবে বেশি বিশ্বাস করে। এই যে সেই আমরা গল্পের কথা বললাম না যে কান নিয়ে গেল চিলে, এখন কানে হাত না দিয়ে চিলের পিছনে দৌড়দৌড়ি যে এই হলো, এবং এটা একটা গুজবের দেশ। এই যে গুজবের দেশগুলো গুজবের দেশ হওয়ার কারণে আমাদের অতীতে এবং বর্তমানে এখনো অনেক ধরনের প্রশ্ন সমস্যার মোকাবেলা করতে হয়েছে। বিএনপির শীর্ষ নেতা জনাব তারেক রহমানের উত্তরবঙ্গ সফর স্থগিত করলো অনুরোধ জানিয়ে, একই সঙ্গে অন্যরা তো নির্বাচনী প্রচারণায় সক্রিয়, সেটাকে কি না, আমার মনে হয় যে তারেক রহমান মানে একটি উত্তম সিদ্ধান্ত নিয়েছেন যে কোনো প্রশ্ন, দেশের স্বার্থে কোনো প্রশ্ন যাতে উত্থাপিত না হয়, হ্যাঁ, পরিবেশের সাথে নির্বাচনের সাথে এটা তিনি করেছেন। এবং তিনি আমার মনে হয় যে মানে হি হ্যাজ গট এ ম্যাচিউর লিডারশিপ এবং পরিপক্ক রাজনীতি, পরিপক্ক সিদ্ধান্ত তার থেকে আসবে, এটা আমরা আশা করি।